Last lecture, we covered the basics of comparative law, and now we are going to talk about the rest of the lecture. In this lecture, we'll start with what we covered yesterday, which is the legal system around the world. And today I uploaded an updated map of the legal system around the world, which includes civil law, common law, customary law, Muslim law, Jewish law, which is another word called Hanaka. And there's also the most like hybrid legal system. In other words, we say mixed system, mixed legal system. So in civil law, there are subcategories like Napoleonic law, Jamaic law, Nordic law, and there are many more. And in Muslim law, there are actually two types of system that is very popular in the world. First is Sharia law only applies to personal matters such as inheritance, marriage, divorce, child custody, etc. And in other countries like Saudi Arabia and Iran, they follow the full extent of Sharia law, which is another word called fiqh. So yeah, fiqh is available in like you can see it from maps. Fiqh is only yes. Uh, Fiqh is only applicable to only two countries in the world, which is like in Saudi Arabia and Iran. They follow they use Sharia law as a basis of criminal law as well as personal related matters. And as you can see from the map, the pink color is not very dominant around the world. So common law legal system, which you can see, is actually in not the স্যার শব্দটা ক্লিয়ার বোঝা যায় না স্যার। আপনাদের লেকচারটা রেকর্ড করা হচ্ছে, হ্যাঁ, আপনার মানে বলে আপনার মানে রেকর্ডের লেকচারটা ইউটিউবে শুনে নিন। আমি লিঙ্ক দিয়ে দেবো ইউটিউবে শুনে নিন। আর আজকে কোনো কারণে যায় না, মানে নেটে ভীষণ ডিস্টার্ব হচ্ছে, I don't know why। হচ্ছে কি আপনার মানে বলে গতদিন তো ক্লাস ছিল, কোনো ডিস্টার্ব নেই। নাকি স্যার ওয়াইফাই তে ক্লাস? Yes, yes, ওয়াইফাই দিন। হ্যাঁ বলেন, আপনাদের এই ম্যাপে কোথাও কোনো প্রশ্ন আছে কিনা? এই ম্যাপ থেকে কোথাও কোনো প্রশ্ন আছে কিনা? এই যে আপনার মানে এখন হচ্ছে স্যার এই কম্পারেটিভ ল, যেহেতু স্যার এখন হচ্ছে একটা কম্পারেটিভ ল এর ক্ষেত্রে স্যার একটা রাষ্ট্রের আইন কানুন বা একটা রাষ্ট্রের প্রেসিডেন্টকে অন্য রাষ্ট্র মানতে বাধ্য স্যার। সাপোজ মনে হয় আমরা ইংল্যান্ডকে ফলো করি স্যার, ইংল্যান্ডের কি যে প্রেসিডেন্ট আছে বা কোর্টের জাজমেন্ট আছে সেটা কি বাংলাদেশে মানতে বাধ্য স্যার, যদিও কম্পারেটিভ ল আমরা আংশিক ফলো করি। একটা সার্বভৌম দেশ কখনোই আরেকটা দেশের আইন মানতে বাধ্য না, কিন্তু আমরা যেগুলা মানতে বাধ্য আন্তর্জাতিক যে ট্রিটি, হ্যাঁ, হিউম্যান রাইটস, এগুলো যদি আমরা আমাদের আইনে রেকটিফাই করে ফেলি, দুইটা জিনিস আছে তখন। যে আন্তর্জাতিক আইনে প্রথমে হচ্ছে আপনি কি করবেন, সাইন করবেন, এরপরে আপনি আপনার দেশে এটা এনেক্ট করবেন। সাইন করা মানে যে আপনি মানতে বাধ্য এটা কিন্তু না। সাইন করার পরে আপনি সাইনে বলে দিলেন যে হ্যাঁ আমি এই দেশে সিগনেটরি, কিন্তু আপনি যতদিন পর্যন্ত নিজের দেশে এই আইনটাকে স্বীকৃতি না দিচ্ছেন ততদিন পর্যন্ত আপনি মানতে বাধ্য না। তো যেদিনই স্বীকৃতি দিলেন ওই দিন থেকে আপনি মানতে বাধ্য। আর বিদেশি ল যে বললেন, ইংল্যান্ড কোর্টের, ব্রিটিশ কোর্টের জাজমেন্ট, আমেরিকান কোর্টের জাজমেন্ট, না, আমরা এটা মানতে বাধ্য না। আমরা প্রত্যেকটা সার্বভৌম দেশের লিগাল সিস্টেম সার্বভৌম, হ্যাঁ, সভারেন থাকে। এটা হচ্ছে কি আমার প্রত্যেকটা দেশের ইস্যুর ব্যাপার। এই যে ইংল্যান্ড ইউ থেকে বাইরে হয়ে আসছে, এর অন্যতম একটা কারণ হচ্ছে, ঠিক আছে, সোশ্যাল হেলথ কেয়ার ইত্যাদি একটা ইস্যু, কিন্তু ওদের পার্লামেন্টের দেখেন কিংবা যারা লেজিসলেচারে আছেন অথবা জুডিশিয়ারিতে আছেন, ওদের পয়েন্ট ছিল যে ইংল্যান্ডের পার্লামেন্ট হচ্ছে সভারেন ল মেকার, মানে যা দে ক্যান মেক এনি ল। এই স্বাধীনতা থাকতেছে না, কারণ কারণ ওনারা একটা ল তৈরি করলেন যেটা হচ্ছে ইউরোপিয়ান কোর্ট অফ জাস্টিস, ইসিজে তে গিয়ে এটা ওরা বলবে এটা সাংঘর্ষিক, এটা হবে না, তোমরা হচ্ছে গিয়া মানে ইউরোপের এই আইনটা এই পলিসি অনুযায়ী চলতে হবে। কাজেই এই যে ইস্যুগুলো থাকে, এই ইস্যুগুলোর কারণে ইংল্যান্ডে কিন্তু অন্যতম ছিল যে না, ওদের ল মেক করার যে সভারেন্টি, যে সার্বভৌমত্ব, এটা থাকতেছে। কারণ আপনাদের প্রশ্ন আসতে পারে, স্যার ইউতে কি তাহলে সভারেন না?
সব ক্ষেত্রে না, বেশিরভাগ ক্ষেত্রেই সভারেন, বাট কিছু কিছু ল আছে ইউরোপিয়ান ইউনিয়নের মেইন ল, যেমন ফ্রিডম অফ স্পিচ, সরি ফ্রিডম অফ স্পিচ বলতেছি, ফ্রি মুভমেন্ট অফ পার্সন, ফ্রি মুভমেন্ট অফ গুডস, ফ্রি মুভমেন্ট অফ সার্ভিসেস। এই যে বেসিক চারটা, যে চারটা পাঁচটা প্রিন্সিপাল, এই চারটা পাঁচটা প্রিন্সিপালের সঙ্গে আপনি সাংঘর্ষিক কোনো আইন পাশ করলেন, সাপোজ আপনি বলে দিলেন আপনি স্পেন, বলে দিলেন স্পেনের পাশের দেশ পর্তুগাল, বলে দিলেন পর্তুগাল থেকে যা আসবে এটাতে আমরা ট্যাক্স বসাবো 10%। এটা কিন্তু কখনোই করতে পারবে না, কারণ ইউরোপিয়ান ইউনিয়নে বলা আছে ফ্রি মুভমেন্ট অফ গুডস, মানে নিজের দেশে যে টাকা রাখবেন, পুরো ইউরোপিয়ান ইউনিয়নের মেম্বারভুক্ত, যে ইংল্যান্ড তো বাইরে হয়ে গেছে, এখন হয়ে গেছে হচ্ছে প্রায় মানে 27টা মেম্বারভুক্ত যে 27টা দেশ আছে, এই 27টা দেশে ট্যাক্সের হার হচ্ছে সমান থাকবে, কোনো অসমান কোনো কিছু করা যাবে না, মানে ডিসক্রিমিনেশন করা যাবে না। এই যে আইনগুলা, এই আইনগুলোর ক্ষেত্রে হচ্ছে গিয়ে আপনার সার্বভৌমত্ব আসলে থাকছে না। এই আইনগুলো আপনি মানতে পারতো, ইন্টারন্যাশনালি যারা মেম্বার আছেন তারা এই আইনগুলো মানতে পারতো। তো বাংলাদেশ এই ধরনের কোনো, হ্যাঁ, যেগুলো যদি ইন্টারন্যাশনাল ট্রিটি সাইন করছে, সাপোজ হচ্ছে ইউএস এর সঙ্গে আমাদের ওয়ান ওয়ে এক্সট্রাডিশন চুক্তি আছে, যে হ্যাঁ, আমেরিকা থেকে অপরাধ করে বাংলাদেশে এসে দিয়ে আত্মগোপন করে থাকলে তাকে বাংলাদেশের পুলিশ দিয়ে ধরা মাত্র আমেরিকার কাছে কি করে দিবে, আমেরিকার কাস্টডিতে ছেড়ে দিবে। তো এই ধরনের চুক্তি যখন থাকে সেটা আলাদা ব্যাপার, নতুবা মানে ইউএসএ কোর্টের কিংবা ইউকে কোর্টের কিংবা অস্ট্রেলিয়া মালয়েশিয়া বলেন, ওদের কোনো কোর্টের রায় মানতে বাংলাদেশ বাধ্য না। যেগুলো মানতে বাধ্য সেগুলো হচ্ছে কি আপনার মানে কি বলে আপনার মানে ইন্টারন্যাশনাল কোর্ট, এই ধরনের জিনিসগুলো যেগুলো বাংলাদেশ সিগনেটরি, তাদের রায় বাংলাদেশ মানতে বাধ্য। তোফায়েল, আপনারা যখন ডিবেট করেন এই ধরনের ইস্যুগুলো কি আপনারা পান নাই? জি স্যার, পেয়েছি স্যার। এরকম একটা কোর্টের এক্সাম্পল দেন তো যেগুলো বাংলাদেশ মানতে বাধ্য। হচ্ছে স্যার ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস ইয়েস। অথবা আইসিসি। হুম হুম, ঠিক আছে ঠিক আছে, এক্স্যাক্টলি। এই কয়েকটা জিনিসের হচ্ছে কি আপনার মানে কি বলে আপনার মানে মানতে বাংলাদেশ বাধ্য। ঠিক আছে, আসেন চলেন এইটার থেকে আমরা চলে যাই, এটা আপনাদের মানে সুন্দর বেসিক আশা করি ইতিমধ্যে হয়ে গেছে। এবার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন সবাই? জি স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা। হুম, আচ্ছা, যেমন হচ্ছে গত ক্লাসে আমি কভার করছিলাম যে হ্যাঁ ক্রাইটেরিয়া কি কি, কিসের উপর ভিত্তি করে লিগ্যাল ফেমিনিজম গুলোর ক্রাইটেরিয়া আসছে। তো আপনাদের মানে আপনারা বলছেন যে আপনাদের কোনো আইডিয়া আছে নাকি আর কোনো এলিমেন্ট এখানে ইনসার্ট করতে পারেন কিনা? যদি করতে পারেন ইউ আর মোর দেন ওয়েলকাম। বাট এগুলো হচ্ছে কি আপনার মানে এই কয়েকটি খুঁজে পাওয়া গেছে। তো হচ্ছে কম্পারেটিভ ফাংশনালিটি, এটা নিয়ে আমি আপনাদের পরে একটা ডিটেল লেকচার দেবো। এটা যেহেতু ইন্ট্রোডাক্টরি লেকচার, আমি পুরো সিলেবাসে কি কি থাকতে না পারে এটা নিয়ে একটা আউটলুক দিই। তো হচ্ছে কি বলে আপনার কি বলে আপনার কি বলে এক এক ফাংশনালিটিটা কি মানে কম্পারেটিভ যারা তুলনামূলক ল করেন, তাদের বিয়েটা কি, যে কোনো একটা সমস্যা আসতে পারে, এটা নিয়ে একটা এক্সাম্পল আমি আপনাদের ডিসকাস করতে চাই। বাংলাদেশ ব্যাংকের টাকা যখন ফিলিপাইনে পাচার হয়ে গেল একটা হ্যাকার গ্রুপ দ্বারা, হ্যাঁ, তখন হচ্ছে গিয়ে কি বাংলাদেশ সাইবার ল ইত্যাদি এই ঘটনার পরে আপ টু ডেট করছে। এই যে আপ টু ডেট করা, এটা যে এত দ্রুত করে ফেললো, কিভাবে করলো? নিজে নিজে কি ল দিয়ে বানিয়ে ফেলছে, নাকি না ইউএসএ, তারপরে ইউকে, কমন ল যেসব কান্ট্রি আছে ওইসবের ল ঘাটাঘাটি করছে? তো দেখবেন আপনারা খুঁজে যে না, বিভিন্ন দেশের ল গুলা মেইনলি হচ্ছে ইউএসএ, তারপরে হচ্ছে আরো উন্নত দেশ যারা আছে ওদের ল গুলা ঘাটাঘাটি করে। একটা জিনিস মনে রাখবেন, বাংলাদেশ যখন মানে কোনো ধরনের নতুন ল বানায়, তারা কিন্তু প্রথমেই চিন্তা করে যে হ্যাঁ কমন ল বেসড। আমরা সবচেয়ে বেশি নেই হচ্ছে গিয়া আপনার মানে কি বলে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের, কারণ ভারতের আইনগুলো যদি আপ টু ডেট থাকে সেক্ষেত্রে আমরা ওদের গুলোই নিতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি, কারণ ওদের ল গুলা মানে আমাদের সামাজিক প্রেক্ষাপট আর ওদের সামাজিক প্রেক্ষাপট অনেক মিলে যায়, তাই আমরা সবসময় চিন্তা করি যে না ঠিক আছে। আর তারপরে উন্নত দেশের ভিতরে আমরা কমন ল বেসড লিগাল সিস্টেম যেগুলো আছে যেমন ইউএসএ, ইউকে,
কানাডা, তারপরে হচ্ছে কি আপনার অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, এই দেশগুলো আইনগুলো আমরা নেওয়ার চেষ্টা করি। কারণ ওদের কমন ল বেস প্লাস হচ্ছে গিয়া মানে আমাদের লয়েরও বেসিকটা হচ্ছে বেসিস হচ্ছে কমন ল। তো হচ্ছে কি আপনার মানে এই যে আপনার মানে সমস্যাগুলো যখন হইলো বাংলাদেশে, তখন বাংলাদেশ কি মানে যখন এই ইস্যুটা আসছে তখনই অন্য দেশের ল থেকে কমন ল বেস হলে আমাদের জন্য সুবিধা, তখন ওখান থেকে নিয়ে আমরা লটা তৈরি করছি। অথবা আমাদের মানে যে সাইবার ল সিকিউরিটি এসব সম্বন্ধে আমাদের কোনো আলাদা প্রভিশনই ছিল না। পরে সাইবার সিকিউরিটি অ্যাক্টের প্রভিশনটা আসছে। এখন হচ্ছে হ্যাকিং টেকিং যাই করে থাকেন আপনাদের বাংলাদেশের কোর্টেও বিচার হইতে পারবে। ইলটা যারা দিয়ে ইন্টারেস্ট আছে ডিটেইল পড়ে দেখতে পারেন অথবা দিয়ে সামারি পড়ে দেখতে পারেন। তো হচ্ছে গিয়ে এগুলো কিন্তু একটা এত দ্রুত জি করতে অন্যতম একটা কারণ অন্যান্য দেশের ল গুলো ইতিমধ্যে পাশ হয়ে আছে, উন্নত দেশ যারা আছে। তো হচ্ছে তাদের কাছ থেকে আমরা নিয়ে আমাদের মতো করে আইনগুলো বানাই। আচ্ছা, কি বলে আপনার মানে লিগাল সিস্টেমের দিয়ে কিছু কিছু বাইন্ডিং কন্ট্রাক্ট, এটা আপনাদের একটা প্রশ্ন মনে থাকতে পারে। আমি জানি না আপনাদের স্যাম্পল কোশ্চেন গুলো থেকে আমি মিড টার্মে কোশ্চেন করবো। তো আপনার এই জিনিসগুলো উত্তরগুলো একটু দেওয়ার চেষ্টা করবেন যে হ্যাঁ যেখানে হচ্ছে গিয়ে সিরিয়াস ইন্টেন্ট, এখানে আমি কি বোঝাচ্ছি যেসব লিগাল সিস্টেমে আপনার মানে হ্যাঁ না এগ্রিমেন্ট ফর্ম করে ইচ্ছা ছিল না, ওগুলা থেকে আপনি মানে আপনি এজ এ লয়ার আপনার ক্লায়েন্টকে কিভাবে রক্ষা করবেন, যেটা উনি এই কন্ট্রাক্টে তো ওনার ইন্টেনশন ছিল না, ইন্টেনশন টু ক্রিয়েট লিগাল রিলেশন, এটা হচ্ছে কন্ট্রাক্টের অন্যতম একটা শর্ত। আপনি আপনার ক্লায়েন্টকে বাঁচান, এটা জানার জন্য প্রথমেই আপনাকে জিজ্ঞেস করতে হবে উনি যে দেশের চুক্তিটা করছে। সাপোজ জার্মান কোম্পানি আর বাংলাদেশি কোম্পানি চুক্তি হয়েছে, তখন চুক্তিটা কাজে সিভিল ল লিগাল সিস্টেম আর কমন ল লিগাল সিস্টেম, হ্যাঁ এই দুটো একটা মোটামুটি একটা তো এখন আপনার জানতে হবে যে না আমাদের বাংলাদেশে কি লিগাল সিস্টেম, আমরা কন্ট্রাক্ট ফর্মাল কন্ট্রাক্টে একটা কন্ট্রাক্ট বাইন্ডিং হইতে গেলে কি কি রিকোয়ারমেন্ট থাকতে হয়, এটা আপনাদের সবারই জানা আছে। তখন আপনাদের যেটা জানতে হবে যে জার্মান লিগাল সিস্টেম অর্থাৎ সিভিল লিগাল সিস্টেমে জার্মানিতে যে সিস্টেমটা আছে ওখানে ফর্মাল কন্ট্রাক্টের বাইন্ডিং সিস্টেম কি, এগুলো জানবেন, জেনে কাজ করবেন। আচ্ছা ঠিক আছে। আপনার মানে এই যে দেখেন এখানে প্রশ্ন আবার দিচ্ছি, ওয়েন ইজ এন অফার বাইন্ডিং আন্ডার জার্মান কমন ল, জার্মান অ্যান্ড কমন ল, সাপোজ বাংলাদেশে কখন বাইন্ডিং হয়, জার্মানিতে কখন বাইন্ডিং হয়। তখন তাহলে হচ্ছে কি কি জার্মানিতে হচ্ছে বাইন্ডিং হয়ে যায় যখনই অফার মেড করা হয়। আর যে কমন লতে হচ্ছে কি যতক্ষণ পর্যন্ত আমি অ্যাকসেপ্ট না করতেছি যে অফার তো দিতে পারে আমাকে, যতক্ষণ পর্যন্ত আমি সিগনেচার না দিচ্ছি হ্যাঁ অফার অ্যাকসেপ্ট করতে আমি এই টার্মস এন্ড কন্ডিশন এগ্রি করি। আমরা যখন কোনো কিছু কিনতে যাই আপনারা দেখবেন একটা সাইন নিয়ে নেন, হ্যাঁ এই যে সাইনটা নেন আপনারা অফারটা অ্যাকসেপ্ট করতেছেন, যে আপনি টাকা পেমেন্ট করবেন ইত্যাদি ইত্যাদি। আপনার ভিতরে সাপোজ আপনি ওয়ালটন থেকে একটা কি কিনে নিলেন, দিয়ে আপনার মানে সাপোজ একটা ল্যাপটপ কিনে নিলেন, তখন আপনার একটা সিগনেচার রাখে ভাউচারে, আপনার মানে মেইন যে রিসিপ্ট ওইটাতে একটা সিগনেচার রাখে, একটা কপি আপনাকে দিয়ে দিবে, একটা অর্ডার রেখে দিবে। তো হচ্ছে কি আপনার মানে তো এই যে জিনিসটা আপনি সিগনেচারের মাধ্যমে অ্যাকসেপ্ট করবেন। বাংলাদেশের কন্ট্রাক্টের সিস্টেম গুলো কমন ল সিস্টেমে এই ধরনের। দিয়ে আপনার মানে এখন এখন আপনার অফারটা আসলে কি, আপনি কম্পারেটিভ হিসেবে আপনাদের এইভাবে আউটলুকে যাইতে হবে। হ্যাঁ তো হচ্ছে কি আপনার মানে অফারটা আসলে কি, অফার হচ্ছে কি আপনার মানে এই যে লিগাল সিস্টেমে প্র্যাকটিস দেখায় যে হচ্ছে মানে আপনার প্র্যাকটিসে দেখতে পাবেন জার্মান কন্ট্রাক্ট ট্রান্সফর্ম অফার্স ইনটু ইনোভেটিভ অফেন্ডি এন্ড কমন ল ইজ দ্য কনসেপ্ট অফ স্টপিং। আচ্ছা ইনোভেটিভ অফেন্ডি এটা মিনিংটা কি বার করতে পারছেন আপনারা কত ক্লাসে? আমি তো আপনাদের লেকচার দিয়ে দিছি, বার করছেন? কি অপারেন্ড মানে ইনভাইটেড আচ্ছা আর স্টপেল? মূলত হচ্ছে প্রতিবন্ধকতা স্যার, এই কোনো কাজে যখন একজন ব্যক্তি কোনো কিছু স্বীকার করে নেয় তখন আবার সেটা সম্পর্কে বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে। তো হচ্ছে কি আপনার মানে এই যে ইনোভেটর অফেন্ডি এবং কনসেপ্ট অফ স্টপেল এই দুটোই হচ্ছে কি কি মানে কমন ল এবং মানে সিভিল ল লিগাল সিস্টেম মানে জার্মান এবং কমন ল সিস্টেমের দুইটা টপিক যেটা আপনাদের জানতে হবে। এখন আপনার যখন পরীক্ষা এক্সামে কোশ্চেন আসবে স্পেসিফিক টাইপের কোশ্চেন, আপনারা ঠিক এইভাবে দেখবেন যে হ্যাঁ জার্মান লতে কি বলা আছে, এটা কোথায় জানতে পারবেন? জার্মান কন্ট্রাক্ট গুগলে যদি সার্চ টাইমে লিখেন
what are the কি বলে জার্মান what are the কি বলে requirements of a requirements of a contract under German law এই নামে একটা সার্চ দিবেন আর বাংলাদেশেরটা আপনাদের ইতিমধ্যে জানা আছে তো এইভাবে তুলনাগুলো করবেন যখনই প্রশ্ন করবেন এইভাবে তুলনাগুলো করবেন তাহলে উত্তরগুলো মোটামুটি পেয়ে যাবেন এখন হচ্ছে বেসিক রুল অফ কম্পারেটিভ ল কি দিয়ে দেখবেন আলটিমেটলি হয় কি মানে কোন কোন জায়গায় আপনার মানে ডিফারেন্ট লিগাল সিস্টেম যদি গিভ দ্য সেম অর ভেরি সিমিলার সলিউশন দেখা যায় যে সিভিল ল এবং কমন ল লিগাল সিস্টেম দুইটার আলটিমেট রুল কি জাস্টিস মানে ন্যায় বিচার প্রদান করা তো এখন হচ্ছে কি আপনার মানে আলটিমেটলি সলিউশনটা প্রায় সমানই হয় কোনো কোনো সময় একদম ডিটেলে মিলে যায় টু দা মানে একই ধরনের সমস্যা সাপোজ ডিভোর্সের কাজ করি ডিভোর্সের পরে হাজব্যান্ড ওয়াইফের টাকা পয়সা কিভাবে যাবে কে কতটুকু পাবে এগুলো দেখা যায় আলটিমেটলি ল গুলো ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে কমন ল গুলো সিভিল ল গুলো আলটিমেটলি সিমিলার যদিও হিস্টোরিক্যাল ডেভেলপমেন্টে দেখা যায় অনেক পার্থক্য আছে এই জায়গাটায় হচ্ছে কি আপনার মানে ডিসপাইট আপনার বর্তমান স্যার আপনি ইউরোপের এক্সাম্পল দিন ইউরোপে তো ওদের লাইফস্টাইল অনেক কিছু হিস্টোরিক্যাল ডেভেলপমেন্টটা অলমোস্ট সিমিলার সাপোজ জার্মান দিয়ে ইংল্যান্ড আর ফ্রান্স সিভিল লিগাল সিস্টেম একটা পাইনিয়ার একটা কমন লিগাল সিস্টেমের ফাউন্ডার ইংল্যান্ড হচ্ছে এই দুইটা তো হিস্ট্রি প্রায় সেম ইনফ্যাক্ট হচ্ছে গিয়া মানে ইংল্যান্ডের যে বর্তমান রাজা রানী আছেন ওনাদের ফ্যামিলি লাইন অনেক ফ্রেঞ্চ থেকে আসছে আপনার যদি মানে ইংল্যান্ডের রাজা রানীর ইতিহাস দেখেন ফ্রেঞ্চ রক্ত আছে অনেকের ভিতরে অনেক রাজা আছে আপনার মানে মানে ওদের ইংল্যান্ডের যে রয়্যাল ফ্যামিলি ব্লাড লাইন এখনো মানে এটা ফ্রান্স ইংল্যান্ড নর্ডিক নরমান ইত্যাদি বিভিন্ন টার্মসের ভিতরে ওদের ফ্রেঞ্চ রক্ত ওদের শরীরের ভিতরে আছে তো হচ্ছে কি আপনার মানে এই যে জিনিসগুলো এত কাছাকাছি তাহলে আপনার যে উদাহরণটা দিলেন এখানে আপনার মানে তো আসলে মিলল না ঠিক আছে তাহলে এটা যদি নাও মিলে তারপরে দেখেন আপনার মানে জার্মানি আর জাপানের কোডিং সিস্টেমে আপনি দেখবেন অনেক মিল দুইটাই হচ্ছে গিয়ে কিন্তু সিভিল ল লিগাল সিস্টেম ফলো করে অনেক সমাধানে দেখবেন যে একদম সিমিলার তো হচ্ছে কি হিস্ট্রি কিন্তু অনেক আলাদা জাপানি হিস্ট্রি হচ্ছে গিয়ে কি আপনার মানে একটা ইস্টার্ন ইউরোপিয়ান যে কি সেটা একটা মানে ইস্টার্ন এশিয়ান দেশ হ্যাঁ একদম ফার ইস্টের একটা দেশ আর জার্মানি হচ্ছে ওইদিকে আপনার মানে ইউরোপের একটা দেশ বলা যায় আপনার মানে ওয়েস্টার্ন ইউরোপের একটা পার্ট তো হচ্ছে গিয়ে কিন্তু ওদের লতে অনেক মিল দেখবেন সলিউশন গুলো অনেক সিমিলার দেখবেন কাজেই আপনার মানে হিস্টোরিক্যাল ডিফারেন্স থাকলেও হিস্টোরিক্যাল ডেভেলপমেন্ট কনসেপচুয়াল স্ট্রাকচার ডিফারেন্স থাকলেও সলিউশনটা অনেক সময় সেমই পাবেন এই যে কি বলে এই যে কথাগুলো এখানে যে আসছে এখানে আপনার মানে এই কথাগুলো আপনার কম্পারেটিভ যে কোনো বই পাবেন বাট এগুলো এখানে আসলে মানে বলার মতো তেমন কোনো কিছু নাই যে মোরাল এবং ইথিক্যাল ফিলিং রুটেড ইন দ্য পার্টিকুলারস অফ প্রিভেইলিং রিলিজন রিলিজন কি আমাদের কি বলে সমাজে এই যে আমাদের যে দুনিয়া পৃথিবীতে প্রত্যেকটা জাতি সমাজে রিলিজনের অবদান কি অস্বীকার করতে পারবে না তো হচ্ছে খ্রিস্টানরা হচ্ছে গিয়ে কি তাদের চার্চ দ্বারা প্রভাবান্বিত হয় তাদের ল গুলাতে এগুলো রিফ্লেক্ট গুলো দেখবেন আমাদের দেশে হচ্ছে কি আমরা ইসলাম ধর্ম অনুসারে আমাদের ল গুলাতে এগুলো রিফ্লেক্ট হয় তো কালচার রিফ্লেক্ট হয় তো হচ্ছে কি আপনার মানে এইরকম জিনিসগুলো যারা বুদ্ধিস্ট বুদ্ধকে আপনার মানে সাপোজ চায়না জাপান ওদের কালচারে এই জিনিসগুলো রিফ্লেক্ট হয় রিলিজিয়ন আসলে আসলে আপনার মানে কম্পারেটিভ ল বলতে কি প্রত্যেকটা দেশের লিগাল সোর্সের উপরে হচ্ছে কি আপনার মানে রিলিজিয়নের ভূমিকা কিন্তু অনেক অনেক ব্যাপক রিলিজিয়ন ভূমিকা অনেক ব্যাপক হ্যাঁ ঠিক আছে ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে ওরা অনেক সেকুলারিস্ট হয়ে গেছে ধর্ম নিরপেক্ষ ইত্যাদি এই প্রভাবটাও কিন্তু ওদের ইয়েতে দেখা যায় ওদের আইন কানুনে আপনার মানে আগে যদিও আগে একটা জিনিস মনে রাখবেন আগে চার্চই কিন্তু লোকজনকে শাস্তি দিতে পারতো হ্যাঁ চার্চ থেকে শাস্তি মামলা ইত্যাদি আসতো ইংল্যান্ড অনেক আগে এরকম আসতো এখন আপনার মানে ওরা চার্চকে একদম মানে সেপারেট করে দিচ্ছে যে না কারণ ওদের কি সেকুলারিস্ট মতে ধর্ম নিরপেক্ষতাবাদ ওদের অনেক পপুলার ওরা ধর্মকে এক সাইডে সরিয়ে রাখছে ওরা এখন কি মানে ওদের নিজস্ব লিগাল সিস্টেম ফলো করছে জানা ধর্মের সঙ্গে ওদের ধর্মের যে শাস্তি কথাগুলো আছে এটার সঙ্গে কিন্তু ওদের ইয়েতে কি বলে আপনার মানে আইনে যা বলা আছে এগুলো মিলে ওদের ধর্মে বাইবেলও কিন্তু মানে বলা আছে যে শাস্তি অপরাধ করলে শাস্তি এটা হতে পারে এটা হতে পারে বাট ওরা ওদের নিজেদের মতো করে আইন বানায় মানে আইন তৈরি করে নিয়ে নিয়েছে তারপরে দেখা যায় আপনার মানে ম্যারেজ হ্যাঁ ইত্যাদিতে আপনার মানে অনেকটা রিফ্লেকশন দেখা যায় বাট ইনহেরিটেন্স ল কিন্তু ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের তাদের নিজেদের মতো করা হয় আর একটা সত্যিকারের ব্যাপার কি আপনার মানে উত্তরাধিকার আইন নিয়ে
ইসলাম ধর্ম যেভাবে ডিটেইলে বলছে অন্য কোনো ধর্ম কিন্তু এত ডিটেইলে বলা নেই। হয়তো বলা ছিল, বাট মানে হয়তো অনেক কিছু আপনার মানে সংশোধিত পরিমার্জিত হয়ে আপনার মানে বর্তমানে ইউরোপে চলে আসে। বাট মানে ইসলাম ধর্মে যেরকম ডিটেইলে বলা আছে এরকম কিন্তু অন্য কোনো ধর্মে এত ডিটেইলে বলা নেই। ডিটেইলে বলতে কি আপনার মানে সূরা নিসাতে আপনার মানে কয়েকটা আয়াতে মানে বলা হয়েছে, বাট এগুলো খুবই শর্ট ল্যাঙ্গুয়েজে বলা, বাট এগুলো নিয়ে কিন্তু বছর পর গবেষণা করে এখন এই আইনগুলো অনেক বড় হয়েছে। খুব শর্ট করে বাট অনেকগুলো কথা একসঙ্গে বলা আছে। আচ্ছা, আচ্ছা এখানে হচ্ছে কি আপনার মানে লিগ্যাল রুল যখন তৈরি করে কিছু কিছু ফ্যাক্টর কনসিডার করা হয়। যে হ্যাঁ, আপনার মানে এই যে মানে বিদেশে আপনাদের ইতিমধ্যে আমার পড়ানো হয়েছে যে না ইংল্যান্ডের মতো দেশে, ইউরোপের মতো দেশে আপনি টেস্টামেন্টারি উইল অর্থাৎ অর্থাৎ উইল তৈরি করে যেতে পারেন। হ্যাঁ, মানে গুলো আপনার মানে বলে লিখে হাতে লিখে সিগনেচার উইল তৈরি করে দিতে পারেন। আপনার পুরো সম্পত্তি আপনি উইল করে দিয়ে দিতে পারেন। এখন ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে যেহেতু ফ্লেক্সিবিলিটিটা দেওয়া আছে, এখন মানে এখন একটা ফ্যাক্টর হচ্ছে অনেকে কনসিডার করে যে না তার পরিবার সারা জীবন যারা তার সেবা করে আসলো এবং তার যে ছেলে মেয়ে মানে বিধবা স্ত্রী উনি মারা যাওয়ার পরে বিধবা হয়ে যাবেন, এবং তার পরিবার ছেলে মেয়ে যারা এত বছর ওনাকে সময় দিচ্ছে ইত্যাদি করছে, এখন তাদের কি তাদের স্বার্থে, কারণ আপনি মানে সারা জীবন ওরা আপনার টেক কেয়ার করলো, ঠিক আছে আপনিও হাউজিং দিয়েছেন কিন্তু ওরা আপনাকে সময় দিয়েছে, কোম্পানি দিয়েছে, বুড়ো বয়সে আপনাকে সাপোর্ট দিয়েছে, ওয়াইফ তো আপনাকে সেবা করে গেছে শেষ পর্যন্ত। এখন আপনি মানে উইল করে দিয়ে গেলেন, তাদের কোনো কিছুই দিলেন না। হ্যাঁ, করিয়ে নিজের স্ত্রী অথবা সন্তানদেরকে কোনো কিছু আপনি দিয়ে গেলেন না। আপনি দিয়ে গেলেন কি সম্পূর্ণ অচেনা অচেনা একটা মানুষকে, যাকে মানে সে যে কোনো পরিবারের কোনো অবদান নেই। এখন এই ধরনের ক্ষেত্রে এই যে বলতেছে যে ফ্রিডম অফ টেস্টেশন, এটা কি আপনার মানে কাটেল করা উচিত কিনা, মানে হ্রাস করা উচিত কিনা, ক্ষমতা কিছু খর্ব করা যায় কিনা, জানা ইসলামে কিন্তু এই জিনিসটা আবার খুবই ক্লিয়ার। ইসলাম ধর্মে কিন্তু বলা আছে, মুসলিম লিগাল সিস্টেমে বলা আছে আপনি জীবিত থাকা অবস্থায় সম্পত্তি উইল যদি করে দিয়ে যান সেটা 3 ভাগের মানে সম্পত্তির মোট 3 ভাগের 1 ভাগের বেশি দিতে পারবেন। আপনার যদি 3 কোটি টাকা সম্পত্তি থাকে তাহলে আপনি 1 কোটি টাকা সম্পত্তি জীবিত থাকা অবস্থায় উইল করে দিয়ে যেতে পারেন, যেন আপনার মৃত্যুর পরে এই 1 কোটি টাকা অমুক পাবেন, আপনি এটা দিতে পারবেন। কিন্তু পুরো সম্পত্তি কিন্তু না, এটা হচ্ছে কি আপনার মানে দিয়ে কিন্তু অন্যান্য লিগাল সিস্টেমে এটা কিন্তু হচ্ছে কি আপনার মানে দিয়ে দিতে পারেন। আচ্ছা, তো হচ্ছে ডিভোর্স বি পসিবল, সো ইফ সো আন্ডার হোয়াট কন্ডিশন? ডিভোর্স কি পসিবল কিনা, ইফ সো আন্ডার হোয়াট কন্ডিশন? আপনার মানে ডিভোর্স মুসলিম লতে আপনারা সবাই জানেন পসিবল, খ্রিস্টান লতেও পসিবল, বাট খ্রিস্টানের মানে অরিজিনাল খ্রিস্টান যারা ছিলেন, যারা ক্যাথলিক খ্রিস্টান ছিলেন, আপনার ইতিহাসে একটু পড়ে দেখবেন ওইখানে হচ্ছে আপনার মানে কি বলে ওরা হচ্ছে গিয়ে কি যারা ক্যাথলিক ধর্মে বিশ্বাসী ওরা হচ্ছে মানে অরিজিনাল ক্যাথলিক যে খ্রিস্টান, ক্যাথলিক খ্রিস্টান যারা, তারা কিন্তু বউয়ের সঙ্গে যে বিয়ে হয় এটা হচ্ছে খুব পবিত্র বন্ধন ধরনের, এটা ছাড়াছাড়ি করা যায় না। বাট এই যে আবার বললাম এখন হচ্ছে গিয়ে প্রত্যেক ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে সেকুলারদের জয় জয়কার, তাদের আইন তারা চাইলে ডিভোর্স দিতে পারে, হোক তারা ধর্ম বিশ্বাসী ক্যাথলিক, কিন্তু তারা চাইলে ডিভোর্স করতে পারে। এই যে আপনার মানে ক্যাথলিক অ্যান্ড প্রোটেস্ট্যান্ট, এটা ব্যাপারে একটা মজার ইতিহাস আছে। ইংল্যান্ডে এক রাজা, উনি দেখলেন যে না আপনার মানে ওনার ওয়াইফকে উনি ডিভোর্স দেন, ওনার আরেকজনকে পছন্দ ছিল, উনি তাকে বিয়ে করতে চান, অনেক আগে কথা, আপনার মানে প্রায় 700-800 বছর যাই হোক অনেক আগের কথা। তো হচ্ছে গিয়ে উনি দিতে চান। তো এই কারণে উনি হচ্ছে গিয়ে ক্যাথলিক ধর্ম থেকে ফ্লেক্সিবল একটা ধর্মের সাপোর্টার হলেন, সেটা থেকে আপনার প্রোটেস্ট্যান্ট শব্দটা আসছে। হ্যাঁ, ক্যাথলিক অ্যান্ড প্রোটেস্ট্যান্ট। তো প্রোটেস্ট্যান্টে আপনার মানে বর্তমান যে আইনগুলো আছে যে ফ্লেক্সিবল, যে ডিভোর্স দেওয়া যায় ইত্যাদি ইত্যাদি, এইরকম আইন ছিল। তো এই যে আইনগুলো আপনার মানে ডিভোর্স পসিবল হবে তো আন্ডার হোয়াট কন্ডিশন, এই আইনগুলো আপনার মানে কি বলে লিগ্যাল রুলকে শেপ করে। আলটিমেটলি দেখেন রিলিজনের খেলাটা কিন্তু এখানে অনেক বেশি। আচ্ছা, শুড ইট বি পসিবল টু লেজিটিমাইজ অ্যাডাল্টারি চিলড্রেন? ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে একটা ব্যাপার বলা হচ্ছে গিয়ে কি পলিগেমি, মানে দেখা যায় আপনার মানে নট নেসেসারি ওরা বিয়ে করবে, ওদের অনেক অবৈধ সন্তানাদি থাকে, তো ওদের যে লেজিটিমাইজ করা মানে বৈধতা দেওয়া এই জিনিসটা কি আপনার পসিবল হবে কিনা, এটা একটা ব্যাপার। লিগালিটি দেওয়া যায়, একটা বিশেষ পদ্ধতি আছে। হচ্ছে স্যার ক্যাথলিকরা আছে স্যার, ক্যাথলিক যারা আছে তারা যদি অন্য কোন ধর্মের কে বিবাহ করে স্যার তো কি তারা ডিভোর্স দিতে পারে? সুন্দর কোয়েশ্চেন করছেন।
আচ্ছা, বডি অফ ক্যাথলিক ধর্মে যারা বিশ্বাসী করে ওদের যদি ধর্ম এই ব্যাপারটা মানতে না চায় তাহলে কোনো কিছু করার নেই। বিয়ে বিয়ে তো হচ্ছে গিয়ে মানে বাংলাদেশে আপনি দেখবেন যে ভিন্ন ধর্মের লোকজন বিয়ে করতে পারে, কোর্ট ম্যারেজের মাধ্যমে বিয়ে শাদী করতে পারে। তো হচ্ছে গিয়ে ক্যাথলিকদের ক্ষেত্রেও এই জিনিসটা থাকে, ওরা হচ্ছে গিয়ে আপনার মানে কি বলে রেজিস্ট্রি অফিসে গিয়ে বিয়ে করে দিতে পারে। বাট আপনি একটা সিটিতে এই কাজটা করতে পারবেন না, ভ্যাটিকান সিটি, ওখানে হচ্ছে ক্যাথলিক ধর্মই হচ্ছে গিয়ে আইন। আচ্ছা, তারপরে দেখেন মানে কি বলে মেড ফাদার বাউন্ড টু সাপোর্ট এন এডাল্ট টাইম, মানে কোন কোন বিবাহিত ব্যক্তি তার অবৈধ সন্তানকে কি বিবাহিত থাকা অবস্থায় ওনার বর্তমান ওয়াইফ হচ্ছে সঙ্গে সেই থাকা অবস্থায় ওনার অবৈধ সন্তানকে কি উনি সাপোর্ট দিতে পারবে, যদি দিতে পারে কি ধরনের সার্কামস্টেন্সেস। তো এইগুলো হচ্ছে কি আপনার মানে একটা লিগাল রুল তৈরি করার ফ্যাক্টর, সেগুলো আপনার যা দেখলেন দেখেন ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের জিনিসগুলো আপনারা যেহেতু কম্পারেটিভ ল পড়তেছেন, ওদের জিনিসগুলো আপনাদের জানতে হবে, বুঝতে হবে। সবকিছু নিজের দেশের অ্যাঙ্গেলে চিন্তা করলে হবে না। হুম। আপনারা যদি মানে ল বৃহত্তর কম্পারেটিভ ল বৃহত্তর বুঝতে চান, তাহলে ওদের সোসাইটির জিনিসগুলো বুঝতে হবে। ওদের দেশের অবৈধ সন্তান ইত্যাদি এগুলো হচ্ছে রেগুলার ইস্যু ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে। হ্যাঁ, ইউএসএ বলেন, কানাডা বলেন, তারপরে হচ্ছে কি আর কি বলেন আপনার মানে অন্যান্য দেশের যা বলেন, হচ্ছে আপনার মানে প্রচুর এরকম থেকে ওদের দেশে এরকম অনেক দিয়ে সন্তান আছে, ছেলে অথবা মেয়ে, তারা জানি না তাদের বাবাকে, এরকম জানি না। তো হচ্ছে কি আপনার এই ধরনের সোসাইটি আছে।